লেখিকা ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের মোক্ষদা। অনেক দিন আগের কথা, তখন আমি জন্মাইনি, তাই বলে তো আর ঘটনাটা মিথ্যে হতে পারে না। আমার ঠাকমার মুখে শোনা, আর সে কথা এক্কেরে হক কথা। তখনকার দিনে রাস্তা ছিল শুনশান, অনেক দূরে দূরে ছিল এক আধটা দোকান। তার মধ্যেই ছিল নিধে কামারের চায়ের দোকান। নিধের ছিল বিড়ির ব্যবসা আর রামযাত্রার নেশা। তখনকার রামযাত্রার কদর ছিল। একবার চকের বাজারে রামযাত্রার আসরে 5 টাকা দিয়েছিল নিধে। যাত্রার কুশিল বেড়া ছড়া কেটে নিধের গলায় মালা পরিয়ে জোরে জোরে বললে, নিধে বাবু ভালো, 5টা টাকা দিল। 5টা টাকা দিয়ে মোদের সম্মান রাখিল। নিজের জয়গান শুনে নিজের হাসি হাসি মুখ নিধের। ওই যাত্রা দেখতে এসেছিল দত্তবাড়ির মেজ বউয়ের খাস ঝি মোক্ষদা। কে জানতো এইখানে 4 হাত এক হবে। চকের দত্তবাড়িতে নিধে কামারের প্রশংসা শুনে গদগদ হলো মোক্ষদা। কলা বিনুনি বেঁধে চোখে কাজল দিলে, মেজ বউ ডাকলে, মোক্ষদা লম্ফকার নিব্বে দে, বড় ধোঁয়া। দাঁত উঁচু মোক্ষদা ফু দিতেই পারে না। এই দাঁতগুলো ওর কাল। কত সুন্দর সুন্দর পাত্তর চলে গেল এই দাঁতের কারণে। অভিমানীর শেষ চেষ্টা নিধে কামার। অনেক কষ্টে কুপি নিবিয়ে মোক্ষদা গেল রামযাত্রার আসরে। আঁচলে পান নিয়ে গিয়েছিল। নিধেকে সাধলে, পান খাবে? নিধে যেন কেমন হয়ে গেল। একদিনে কোনো মেয়ে মানুষের পাত্তা পেল সে। বললে, নিশ্চয়ই। দিন দুই দুজনে খুব গুজুর গুজুর ফুসুর ফুসুর করে অবশেষে গায়ের ছেলেরা চাঁদা তুলে ওদের বিয়ে দিলে। সবাই বললে একেবারে রাজজোটক। নিধের কার্তিক ঠাকুরের মতো চুল দেখেই মোক্ষদা গলেছিল। কিন্তু অশান্তির সূত্রপাত হলো ফুল সজ্জার ঘরে। নিধে বললে, বউ মাথাটা একটু হাত বুলিয়ে দাও। মোক্ষদা চুলে বিলি কাটতে কাটতে হঠাৎই পুরো নকল চুল ওর হাতে উঠে এলো। টাক মাথার কয়েকটা চুল মাত্র। ছি ছি, এমন করে কেউ মানুষ ঠকায়? দত্তগিন্নিমা বলেছিল, মোক্ষদে স্বামী হলো দেবতা। ফুলসজ্জার ঘরে গড় হয়ে পেন্নাম করিস। মোক্ষদার পেন্নাম এখন মাথায় উঠেছে। একবার নিধেকে দেখলে গা পিত্তি জ্বলে যায়। কতদিন স্বপ্নতে মোক্ষদা দেখেছে একটা সুন্দর সুপুরুষ। শেষ পর্যন্ত কপালং কপালং মূলং। আবার কেমন হাসে দেখো মাগো। রামায়ণে দেখেছিল একটা কালো হাড়ল মুখকে। ফুপিয়ে কেঁদে উঠল। নতুন বউয়ের চোখে জল দেখে নিধে অস্থির হয়ে উঠল। বললে, কি হয়েছে আমার মোক্ষ রানীর? মোক্ষ বললে, কিছু না, এমনি। নিধে বললে, বুঝিছি, বাপের বাড়ির জন্য মন খারাপ। সে তো হবেই, ঠিক আছে, কিছুদিন পরেই তো আমরা তোমার বাপের বাড়ি যাব। মনে মনে মোক্ষ বললে, খেয়ে দিয়ে আর কাজ নেই। সবাই বিয়ের সময় দেখলে মোক্ষর বরের 1 মাথা চুল, আর এখন যদি সবাই দেখে 2-1টা বাতাসে উড়ছে, তবে মান সম্মান থাকে কি করে? মোক্ষ জোর গলায় বললে, বাপের বাড়ি যাব না। বিয়েটা ঘটাপটা করে হয়নি। ওই তো নুন আনতে পান্তা ফুরোনোর সংসার। দত্তগিন্নিমা কটা টাকা দিয়েছিল, তাই দিয়ে রূপোর বিছে পদক কিনেছে মোক্ষ। পেন্নাম করে বললে, এটা তোমার জন্য পরো। মোক্ষ আশা করে আছে নিধের উপহারের। জীবনের একটা বড় দিন, প্রথম সোহাগ রাত। নিধে বিছে পদক পেয়ে ভাবলে, এমন রাজকন্যা আমার কপালে ছিল আর আমি টের পাইনি। বললে, তোকে আজ একটা সুন্দর গান শোনাবো। বলেই নিধে কেঁপে কেঁপে গান ধরলে, দেখো ঝুলতো রামচন্দ্র অপরূপ মণিরাম।
এমন গান মোক্ষ কোনো দিন শোনেনি মাইরি। এ কি গান? ঝুলন পূর্ণিমের গান নাকি? মোক্ষ জোরে কেঁদে উঠলে, বললে, গান থামাও, গান থামাও। নিধে বললে, এত দেব দিজে ভক্তি প্রেম, আহা। রাত কেটে ভোর হতে চলল। বিছে পদক পরে আদুল গায়ে শুয়ে আছে মোক্ষদার স্বামী। যাগ্গে, কিন্তু এখনো কোনো উপহার পেলে না। মনে হয় ঘুম থেকে উঠে দেবে। মোক্ষদার ঘুম আসছিল। মাদুরের উপর কাঁথা পাতা। নিধের পাশে ও ঘুমিয়ে পড়ল। নিধে খুব ভোরে উঠে পড়েছে। এতদিন একা ছিল, এখন সংসার হয়েছে, ঘরে দানা পানি নেই। সকাল সকাল দোকান খুলতে হবে, কিন্তু বেরোতে যাবে, জামায় টান পড়ল। স্বয়ং মোক্ষদা বললে, আমার উপহার কোথায়? বাপের বাড়ি লোক জিগাবে তোর স্বামী কি দিলে সোহাগ রাতে, তখন কি বলবো? নিধের ভারী লজ্জা হলো। বললে, আসলে হট করে বিয়েটা হয়ে গেছে, তা তুমি 5টা টাকা রাখো। নিধে দোকান খুলতে গেল। খুব গরিব মানুষ নিধে। ভাঙা এই চালা ঘরটুকুই তার পৈতৃক সম্পত্তি। তবে বড় সুন্দর তার ব্যবহার। পাড়ার লোকের উপকারে সবার আগে নিধেকেই পাওয়া যায়। নিধে তার মাকে হারিয়েছে সেই 2.5 বছর বয়সে। মায়ের মুখ স্পর্শ কিছুই সে মনে করতে পারে না। মায়ের মৃত্যুর পর বাপ আবার বিয়ে করলে। সৎমা এলো। সৎমা নিধেকে ভালোবাসত। তারপর এই মায়ের পরপর 4টে মেয়ে। নিধি আজ দোকান খুলতেই খদ্দেররা বললে, নিধিরাম বিয়ে করেছে, আমাদের খাওয়ালে না কিছু, আজ সব ফ্রিতে চা খাবো। নিধের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ভেবেছিল সকালে কিছু বিক্রি বাটা হলে সংসারের মালপত্র কিনবে। নতুন বউটা সকাল থেকে কিছুই খেতে পাবে না। এ তো এখন আচ্ছা গেরো। তবুও হাসি মুখ করে বললে, সেসব পরে হবে ক্ষণে, কদিন থিতাই। মোক্ষদা ঘরের চালের দিকে তাকায়। ঘর তো ফুটো, বর্ষায় টিকতে পারবে না। ঘরের সাথে ছোট্ট দুয়ার, মাটির। দুয়ারের একপাশে একটা ছোট্ট উনান, কাঠের জাল দিয়ে রান্না। হঠাৎই মনটা কেমন যেন হয়ে গেল। ভাবলে, এই তো আমার ঘর, একেবারে আমার। রান্না চালায় গিয়ে দেখলে সামান্য কিছু চাল আর কৌটোর মধ্যে খানিকটা ডাল। নিপুণ হাত পড়ল সংসারে। একটা সরাতে গোবর মাটি গুলে মাটির ঘর লেপতে লাগলো। সুন্দর করে গোছালো রান্না চালাটা। তারপর স্নান করে দত্ত গিন্নিমার দেওয়া রামধনু রঙের শাড়ি পরে ছোট্ট আয়নাটা নিয়ে সিঁদুর পরতে যাবে। ঠিক তখনই 4 জন মহিলা আর তাদের বাচ্চা সমেত মোট 10 জন হাজির। সবাই একে একে পেন নাম করছে মোক্ষদাকে আর বলছে, ভালো আছো বৌদিদি? মোক্ষদা হা করে তাকিয়ে ভাবে, কারা এরা? এরা কি থাকবে? কি খাবে সব? কিছুক্ষণ পরেই বুঝতে বাকি থাকলো না যে এরা ননদিনী। সকলেই গদগদ। ছোটটি বললে, যাগ্গে, একদিনে আমাদের বাপের বাড়ি আসার পথ খুলল। বলেই একটা লাল ছাপা শাড়ি ধরিয়ে দিল। আর একজন দিলে সবুজ, বাকি 2 জন 2টো ধুতি দিলে। বললে, দাদার ধুতি এনেছি। 10টা বাজছে। 12 জনের খাওয়ার ব্যবস্থা করতে হবে। মোক্ষদার হাতে 5টা টাকা, এছাড়াও দত্ত গিন্নিমার দেওয়া 100 টাকা আছে। নিজেকেই ব্যবস্থা করতে হবে। ছোট ননদকে বললে, একটা কাজ করো, চাল ডাল আর মশলাপাতি কিনে আনো, আমি খিচুড়ি রাঁধবো। তখনকার দিনে 105 টাকা মানে অনেক টাকা। তার থেকে 20 টাকা খরচ হলো। চাল ডাল পেঁয়াজ রসুন মশলা সব এলো। সবাইয়ের আজ কত আনন্দ। রান্না করছে মোক্ষদা, দত্ত গিন্নিমার খাস ঝি, নিধে কামারের বউ। এখন ননদিনীরা গোল হয়ে বসে আছে। তাদের উজ্জ্বল মুখ বুঝিয়ে দিচ্ছে কত খুশি তারা। আর মোক্ষদার মনে চলেছে শতেক ভাবনা, কেমন করে এই সংসার নৌকার কাণ্ডারি হবে সে।
তার উঁচু দাঁত এখন কোনো সমস্যার কারণ নয়। এই মানুষগুলোর ভরসা সে। এখানে অভাব আছে ঠিকই, কিন্তু অন্তরের শ্রী আছে এই মানুষগুলোর। বড় ননদ বলে, কি ভাবছিস লাবৌ, আমরা এসে তরে বিপদে ফেললাম না রে? মোক্ষদার সম্বিত এলো, বললে, না না দিদি, সেসব নয়, তবে আমাদের একটা পথ বের করতে হবে যাতে আমরা হই হই করে বাঁচতে পারি। নিধে বাড়িতে ঢুকে অবাক। সারা বাড়িতে খিচুড়ির সুগন্ধ, বাড়ি ভর্তি মানুষ। নিধের মন যেন পূর্ণ হয়ে গেল। মনে পড়ে গেল মায়ের কথা। হলেই বা সৎমা, তবুও কখনো খাবার চেয়ে পায়নি সে এমন নয়। ঘরের মধ্যে গিয়ে চোখের জলটা মুছতে যাবে, তখনই মোক্ষদাকে দেখে কেঁদে পড়ল। বললে, কেন এলে আমার অভাবের সংসারে? আমার তো কোনো যোগ্যতাই নেই তোমাকে ভালো রাখার। মোক্ষদার বুঝতে কিছুই বাকি নেই, তবে সহজে হেরে যাবে তেমন মেয়ে মোক্ষদা নয়। স্বামীর হাতটা ধরে মৃদু টান দিল। বললে, কত কষ্ট করে রান্না করলাম, আর এখন খালি উল্টো গাইছে। তাড়াতাড়ি নে এসো দিকি, একসাথে আজ সবাই খাবো। আজ নিধের ভাঙা ঘরে আনন্দের সীমা নেই। তিজেল হাড়ির এক হাড়ি খিচুড়ি, কি অপূর্ব তার স্বাদ। আর মোক্ষদা যেন অন্নপূর্ণে, ভিখারি স্বামী মহাদেব। হাসি খুশিতে ভেসে যাচ্ছে দুটি মন। মোক্ষদার অসীম ভালোবাসার স্বাদ লুটে পুটে নিচ্ছে তার স্বজনরা। এমন দৃশ্য স্বর্গীয়। ঠিক এই সময় বাড়িতে হাজির শৈলেন। দৌড় থেকেই হাঁকলে, নিধে, বাড়ি আছিস নাকি? নিধে শশব্যস্ত হয়ে খাবার ছেড়ে উঠে যাচ্ছিল। বাদ সাধলে মোক্ষদা, বললে, অন্ন হলো মা নক্ষী, সারাদিন খাওয়া নেই, এক্কেরে ভাতে জল বসেছ। তা ছোটবার কি আছে শুনি? ছোট ননদ ঘাড় নেড়ে বললে, বৌদি ঠিক বলেছে, তু করে ডাকলেই ছুট, যেন পোষা কুত্তা। বলি, ছাতা দিয়ে তোর মাথাটাও ধরে রেখেছে বুঝি? তারপরেই চেঁচিয়ে বলে, দাদা খেতে বসেছে গো শৈলেন দা, পরে এসো। শৈলেন ভাবলে, দিনে দিনে হলো কি? বস্তু তো নিচের এত স্পর্ধা শৈলেনের সহ্য হলো না। বিকেলে দোকান খুলতে নিধের দেরি হয়ে গেল। আর হবে নাই বা কেন? কতগুলো শোলা নিয়ে মোক্ষদার যত ছেলে মানুষই সুন্দর সুন্দর সাজের জিনিস তৈরি করে ভাগ্নে ভাগ্নিদের সাজিয়েছে সে। সকলেই খুব খুশি ছিল। পুরনো সাইকেলটা নিয়ে দোকানে পৌঁছাতেই শৈলেনকে দেখতে পেল। বললে, তোর কি আক্কেল নিধে? বলি, বস্তাটা তোর দোকানের মধ্যেই যদি থাকে তবে আমার ব্যবসা যে লাটে ওঠে। এরকম মামদোবাজিটাকে শেখালে তোকে? শুনলাম তোর নাকি মোক্ষ লাভ হয়েছে। শেষের কথাখানা ব্যঙ্গ মিশ্রিত। মুখচোরা নিধে গুম হয়ে গেল। বললে, এরপর থেকে এখানে কিছুই রাখবে না। বস্তায় কি জিনিস তুমি রাখো? তোমার ব্যবসার জিনিস আমার দোকানে রাখার কারণ কি? তোমার 3 মহলা বাড়ি থাকতে এখানে কেন? নিধের মুখ থেকে এমন কথা বের হবে তা আশা করেনি শৈলেন। চোখগুলো তার ছানা বড়া। মনে মনে আওড়ালে, একেই বলে কলিকাল, শেয়ালে চাটে বাঘের গাল। কতদিন থেকে গরিব গুরবদের কাঁধে ভর করে তাদের বিজয় শকট চলে, আর আজ একই হলো। নিধে কি বুঝতে পেরে গেল ওর প্রকৃত উদ্দেশ্য? কে ওকে এত জ্বালা করে দিলে এই দুদিনে? ওর ওই বউটা নাকি? শৈলেনের মতো মানুষরা সমাজের বহুরূপী। রং বদলাতে ওর সময় লাগলো না। কালো কালো দাঁতে দেতো হাসি দিয়ে বললে, পরিহাসটাও বুঝলে না নিধেদা? এক পাড়ায় বাড়ি, সংসার পেতেছ, আপদে বিপদে আমরা, আমাদের এত পর ভেবো না। সেই সময় সবজিওয়ালা কুনু সেখানে হাজির। কুনুকে গুনে গুনে 500 টাকা দিলে শৈলেন। কুনু একেবারে গোলে জল। বললে, শৈলেন দা দেবতা গো দেবতা, ওর পা ধরে পড়ে আছি, নইলে সংসারের ভুকা দানা জুটতো না গো নিধে ভাই। নিধে অবাক হয়ে গেল। সত্যি শৈলেনকে সে ভুল বুঝেছে। এমন দিলদরিয়া মানুষকে সে বড় কঠিন কথা বলে ফেলেছে। কান দুটো মলে বললে, ক্ষমা করো শৈলেন দা, তোমার মতো মনীষীকে এমন কথা বলে ফেললাম গো। শৈলেন মুচকি হেসে বললে,
তাইলে তুইও রাখ, সব আছে। আরে 200 টাকা দিচ্ছি, বউকে কিছু কিনে দিবি, চকের বাজার থেকে শাড়ি ব্লাউজ কিনে দিবি, যা নে যা। নিধে গড় হয়ে পেন্নাম করলে শৈলেনকে। সাথে সাথেই খুশিতে মন ভরে গেল তার। মোক্ষদার জন্য শাড়ি কিনতে ছুটল, চুলের ফুল কিনলে, চকের বাজার থেকে মাংস কিনলে। বাড়ি ফিরে দেখলো অন্ধকার চারদিক। দোকান বন্ধ করে চকের বাজার হয়ে আসতে অনেক রাত হয়ে গেল। হাঁক দিলে, মোক্ষদা, আমার মোক্ষ, কোথায় তুমি? ননদিনীরা চলে গেলে মোক্ষদা গিয়েছিল চকের বাজারে। অনেক শোলা আর কিছু সরঞ্জাম তার দরকার। বাড়ি ফিরে সন্ধ্যার প্রদীপ জেলে অপেক্ষা করছিল কখন স্বামী আসবে। এই পাড়াটায় তাকে কেউ চেনে না, আর তারা গরিব, তোষামত করার লোক তাদের থাকে না। প্রদীপের মৃদু আলোয় মনে আসছিল তার বিগত জীবনের কথা। মনে পড়ছিল বাবা মায়ের কথা। বাবা শোলার কাজ করত, ডাকের সাজ কিনতে দূর দূরান্ত থেকে কত মানুষ আসতো। ঠাকুরের মুকুট, হার, গয়না, ওদের গায়ের নাম ছিল শোলা গাঁ। ঘরে ঘরে শোলার কাজ। মোক্ষদার হাসি পেল। সেই ঘুম পাড়ানো গায়ের কথা মনে পড়ল, যেখানে তার পূর্বপুরুষদের চরণ স্পর্শ আছে। মনে মনে বলল, বনকা পিসি, যেখানে বাপ কাকারা ছিল জাত শিল্পী। বাপ বলতো, মোক্ষ রে, জীবন মানে সংগ্রাম, নিজের হাত দুটোকে কাজে লাগাবি, কারো মশায় ভবি না। শিল্পীরা কখনো মাথা বিকোয় না মা, অপমানের অন্ন জীবনে ছুবি নে। যখন দেখবি জীবন জটিল হয়ে গেছে, তখনই শিল্পী জীবনের অপমৃত্যু। এইসব 7-5 ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে মোক্ষ। হঠাৎই দৌড়ে আওয়াজ শুনে ঘুম ভাঙল। প্রদীপটাও নিভে গেছে। নিধে দেশলাই জ্বালল। দৌড় খুলতে দেখল স্বামীর হাসি মুখ। ওদের ভাঙা ঘরে চাঁদের আলোয় ওদের আর একবার শুভ দৃষ্টি হলো যেন। নিধে বললে, তোমার জন্য কত কি এনেছি দেখো। বলেই শাড়ি আর মাথায় ফুল দেখালো। মোক্ষ ভীষণ আনন্দ পেল। বাজারের ব্যাগের দিকে তাকিয়ে বলল, ওতে কি আছে? নিধে বললে, খাসির মাংস আছে, আমি রেঁধে খাওয়াবো তোমায়। তুমি পেঁয়াজ রসুন ছাইরে মশলা করে দাও দেখি। রাতে দুজনে অনেক গল্প করলে। হঠাৎ মোক্ষ বললে, তুমি একটা মিথ্যুক। কাল বললে তোমার পয়সা নাই, আজ অমনি বড়লোক হইয়ে গেলে। নিধে বললে, শৈলেন দা দিলে, একটা কিসের বস্তা রাখে দোকানে মুখ আটা, তাইতেই এত দেয়। নগদ 500 টাকা মোক্ষদার হাতে দিয়ে পরের দিন দোকান খুলতে গেল নিধে। মোক্ষ ঘর নেপে চান করলে। দোরের কাছে কি বিক্রি হচ্ছিল, তাই দেখতেই বাইরে এলো মোক্ষ। যা ভেবেছিল তাই, সবজিওয়ালা। মোক্ষ ডাকলে, আমি সবজি কিনবো। কে একজন ইশারা করতেই একটা ব্যারেলে করে কি যেন দিল সবজিওয়ালা। লোকটা হাসতে হাসতে বললে, কাল পয়সা লেবে কুনুদা। গতকাল রাতে নিধের গল্পতে কুনুর নাম শুনেছে সে, কিন্তু ভ্যান নিয়ে সবজি বেচা যার কাজ, সে ব্যারেলে কি দিল, এই চিন্তা করছিল মোক্ষ। হঠাৎই কুনুর উপস্থিতিতে সম্বিত এলো মোক্ষর। কুনু দাঁত বার করে বললে, বৌঠান, নিধে আর আমি এক গোয়ালের গরু, তা কি লাগবে বলুন। মোক্ষ বেগুন কিনল। আজ সে বেগুন বাসন্তী রাঁধবে। দুপুরে খেতে বসে নিধে আত্মহারা। নিজের কপালকে তার বিশ্বাস হচ্ছে না। কদিন আগেও যে ডাল ভাত ছাড়া কিছুই পেত না, তার এমন ভাগ্য। মোক্ষ বললে, বিকেলে দোকান খুলে কাজ নেই, তুমি তোমার বোনদের খবর দাও, আমার কারখানায় ওরা কাজ করবে। নিধের চোখ মার্বেল হয়ে গেল। বললে, তোমার কারখানা, সেটা আবার কোথায়? মোক্ষ বললে, কেনে, আমার এই বাড়ি, এটাই কারখানা। বলেই শোলাগুলো দেখালে। বললে, ঠাকুরের ডাকের সাজ। নিধে ঘুম থেকে উঠে বউয়ের কথা মতো বোনদের বাড়ি খবর দিতে যাবার উদ্যোগ নিচ্ছে। ঠিক সেই সময় শুনতে পেল গায়ে পুলিশ টহল দিচ্ছে।
বোনদের পাশাপাশি গায়ে বিয়ে হয়েছে, তারাও অভাবী মানুষ। নিধের মুখে ডাকের সাজের কারখানার খবর শুনে তারা যেন হাতে স্বর্গ পেল। তড়িঘড়ি আবার চলে এলো তারা। ঘোর বর্ষা, নিধের মাটির বাড়ি ঘর, দুয়ারে চলছে শোলার সাজ বানানো। নিধে মাটির দুয়ার চট দিয়ে ঘিরে দিয়েছে। মোক্ষ বললে, এই কদিন আমাদের সাজগুলো করতেই হবে, আর কদিন পরে দুর্গা পুজো, শোলার সাজ বিক্রি হবে চড়া দামে। মৃৎশিল্পীরা এর কদর করে। নিমেষের মধ্যেই তৈরি হচ্ছে কানবালা, বাজু, মুকুট, রানী মুকুট। কি অপূর্ব কারুকাজ! পাড়া প্রতিবেশীদের মধ্যে গুঞ্জন। নিধে কামারের বাড়ি যা ছিল জমের অরুচি, সেখানে মানুষের উকিঝুঁকি। কেষ্টর মা বাড়িতে ঢুকে বললে, নতুন বউ বুঝি মালাকারের মেয়ে? ননদেরা বললে, জেত পেতের কথা কেনে গো, খেয়ে দে, কাজ নেই নাকি? কেষ্টর মাকে বসতে দিলে মোক্ষ। বললে, কাকিমা বসুন গো, চা করি। কেষ্টর মায়ের মনের কথা যেন টেনে কয়েছে মোক্ষ। বসে পড়ল সে। গুনগুন করে গান গায় মোক্ষ। বড় ননদ বলে, জোরে গা না বউ, তোর গানের গলা ভালো, শুনতে শুনতে কাজ করি। সবাই তাতে সায় দেয়, আর নিধে আনন্দে আটখানা। গান শুরু করে মোক্ষ। গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পেলেম হৈমবতী, যাও হে গিরিরাজ আনিতে গৌরী। কেষ্টর মা বলে, এটা কি গান বউ, এমন সুন্দর গান পরাণ জুইরে গেল রে। মোক্ষ বলে, আগমনী গো আগমনী, ঘরের মেয়ে নারী ছেঁড়া ধন বাপের বাড়িতে আসবে। মা মেনকার মন তাই আকুল। নিধে বলে, থামলে কেন মোক্ষ, গাও। আবার শুরু হয় গান। মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরদের শশী, সুরেশ কুমার গণেশ আমার, তারে না দেখিলে ঝরে নয়ন বাড়ি। গানের আওয়াজে আরো অনেক মানুষ উঠোনে জড়ো হয়েছে। সবাইকে ফ্রিতে চা আর পাঁপড় ভাজা দিচ্ছে নিধে আর তার মোক্ষ রানী। পাড়ার বৌঝিরা সবাই বলে, আমরা ডাকের সাজ বানাবো। জোর কদমে চলতে থাকে ডাকের সাজ। মৃৎশিল্পীরা নিয়ে যায় সে সব সাজ। নিধে বলে, ভগবানের সৃষ্টির কথা ভাবো, নিজের সাজ নিজেই এনেছে শোলা গাছ সৃষ্টি করে। মোক্ষদা বলে, সেসব পুরাণ সাহিত্যের কথা। সেই যখন শিব ঠাকুর পার্বতীকে বিয়ে করতে গেছিল, তখন বিশ্বকর্মাকে বললে, আমার হালকা মুকুট চাই। তাই শুনে বিশ্বকর্মা তো বললে, বাবা আমার তো লোহা লক্করের কাজ। তখন শিব ঠাকুর মন্ত্র বলে এক সুন্দর যুবক সৃষ্টি করলে, আর তারাই হলো মালাকার। নিয়ে এলো শোলা গাছ। কেষ্টর মা বললে, তবে তো তোরা খুব উঁচু, শিব ঠাকুর সৃষ্টি করেছে। মোক্ষদা বললে, ঈশ্বর যদি সৃষ্টিকর্তা, তবে ছোট বড় কিছুই হয় না গো কাকিমা। নিধে বললে, কেষ্টর খবর কি, সে কোথায়? কেষ্টর মা কি যেন বলতে গিয়ে চুপ করে গেল। কারা যেন কাঁদছে। কার কি হলো? মোক্ষদার কানে এলো কান্না। বললে, পুজোর আগে কে মরল গো? কেষ্টর মা চেঁচিয়ে উঠল, এ তো আমার বৌমার গলা, কি হলো আবার কে জানে। সবাই তড়িঘড়ি ওদিকে ছুটল। কেষ্টর বউ চেঁচাচ্ছে, ওগো তুমি কথা বলছো না কেনে? খিচুনিতে শরীরটা বেঁকে যাচ্ছে। মোক্ষদা কেষ্টর মুখখানা দেখে বললে, কাল তো একে ভালোই দেখলাম, কুনুর কাছ থেকে ব্যারেল নিলে, আজকের মধ্যে এমন অবস্থা কি করে হলো? কেষ্টর মা কাঁদতে কাঁদতে বললে, নির্ঘাত ভূতে ধরেছে, এই গায়ে ভূতের তাণ্ডব চলছে গো। বীরপুরে কাল দুজন মরে গেছে, এমন খিচুনি, তারপর মুখে ফেনা। মোক্ষদার কপালে ভাঁজ পড়ে। ভূতের কারণে এমন হচ্ছে সে মানে না। বললে, এখনই হাসপাতালে নিয়ে চলো, দেরি করলে বাঁচানো যাবে না। নিধে পাজাকোলা করে তুলে নিয়ে গেল কেষ্টকে। কেষ্টর মা বলে, গুনিনের কাছে নে চল, এ ডাক্তারের রোগ নয় বাপ। মোক্ষদা বলে, আগে ডাক্তার। গোটা গ্রাম যেন তটস্থ হয়ে আছে। এ কোন রোগ এলো গায়ে? কিছুক্ষণ আগে শৈলেন এসেছিল। মোক্ষকে বললে, তোমাদের দোকানের চাবিখান দাও,
কটা বস্তা আছে রেখে আসি। মোক্ষদার মনে প্রশ্ন জাগলো, কিসের বস্তা? যা নিধের দোকানে রাখতে হয়। মুখে হাসি এনে বলে, চাবি কোথা রেখেছে আমি জানি নে, সে তো হাসপাতালে, কেষ্টর অসুখ। শৈলেনের পাশে কুনু ছিল, বললে, সে আর জানি নে, গায়ে ভূতের রাজত্বি চলছে, পরপর মানুষ মরছে। শৈলেন ঠাই দাঁড়িয়ে থাকে। মোক্ষদা বিরক্ত হয়, ঘরে পুরুষ মানুষ নেই, এরা কেন যে থাকে কে জানে। একটু পরেই শৈলেন বলে, একটা কাজ করো, তোমাদের দুয়ার চর দিয়ে ঘেরা এখানে কটা বস্তা লাট্টে দিই। মোক্ষদা আপত্তি জানায়, বলে, এখানে রাখা যাবে না, এটা সোলার সাজের কারখানা। ঠোঁট বেঁকিয়ে শৈলেন বলে, এ ব্যবসা কটা টাকা দেবে? আমার ব্যবসায় সাহায্য করলে রানী করে দেব। কামটের মতো লাগে শৈলেনকে। মোক্ষ বলে, থাক, আমার রানী হয়ে কাজ নেই, আপনি আসতে পারেন। গরিবের এত স্পর্ধা পছন্দ হয় না শৈলেনের। ওরা চলে গেল। কিছুক্ষণ পরে নিধে আসবে। রান্নার কাজে মন দিল মোক্ষ। কাল নদীর আর মাছ কিনে এনেছিল নিধে। মাংসের মতো রাঁধল মোক্ষ। তবে মনে মনে একটা কথা ভেবে চলছে, কিসের ব্যবসা করে ওই শৈলেন? বস্তা করে কি রেখে যায় দোকানে? কুনু ওর পেছনে কেন ঘোরে? নিধে এসে দুয়ারে বসলে, বললে, বীরপুরে ঈশান সামন্ত মৃতদেহ পুলিশ নিয়ে গেল। বললে পোস্টমর্টম হবে, ভূতের গল্প গুজব। আজ বর্ষা রানী যেন নিজের রূপে টইটুম্বুর। নিধের উঠোনে উঠে এসেছে শাড়ি দিয়ে কই মাছ। বৃষ্টির দাপটকে উপেক্ষা করে উঠোনে ছোটাছুটি করে ঝপাঝপ মাছ ধরছে মোক্ষদা। আজ মনের মাঝে আমোদ জেগেছে। নিধে হাত ধরে টানতে টানতে নিয়ে আসে মোক্ষকে। আদরের সুরে বউকে বলে, খুব আনন্দ হচ্ছে না? আর যখন জ্বর হবে তখন কি হবে? পুজোর সময় তখন খুব খুব করে কাশবে বুঝি? মোক্ষদার হাসি আর ধরে না। বলে, তুমি তবে মাছ ধরো, আমি বরং ঠাকুরের সাজ বানাই। ভিজে কাপড় ছেড়ে মোক্ষ নিজের মনে হাসতেই থাকে। মনে পড়ে যায় সেই স্কুলের কথা। একটা বড় মাঠ পেরিয়ে স্কুল ঘর। বৃষ্টির দিনে বন্ধুদের সাথে কাক ভেজা হয়ে দৌড়াত। হেড স্যার বলতেন, মোক্ষদা, তোকে বর্ষাকালের গান শোনাবো। সেই সব স্যারেরা কত ভালো। বিজয়ার দিনে বাড়ি গেলে নাড়ু দিত। ওই স্যারের শেখানো গানটা আজ গাইছে মোক্ষদা। কি ভাষা, কি সুন্দর সুর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। গাইতে গাইতে হঠাৎই তার দু চোখ বেয়ে জল ঝরতে থাকে। মনে হয় কেমন আছেন সেই স্যার। মন উচাটন হয়ে যায়। মনে মনে পেন নাম করে শিক্ষাগুরুকে। কতবার বলতেন, জীবনের আর এক নাম সংগ্রাম, কখনো হেরে যেও না, পুরুষকার থাকে যেন। নিধে অবাক হয় বউকে দেখে। এই তো আনন্দে নাচছিল, এর মধ্যেই আবার কান্না। তবে কি সে অযোগ্য উপায়হীন বলেই কাঁদছে? বললে, মোক্ষ, আমার দোকানে পুঁজি কম, তোমার ব্যবসায় লাভ হলে আমাকে কিছু টাকা দিও, আমি তখন উপায় করতে পারবো, তোমার কোনো দুঃখ থাকবে না। মোক্ষদার সব প্রতিভ হয়। নিধের গলাটা জড়িয়ে ধরে। তারপর চোখের দিকে বিদ্যুৎ হেনে বলে, আজ তোমার দোকানটা দেখতে যাব। কোন দিকে ওটা? নিধে বলে, সেই সড়কের ধার, পাশে মেঠো পথ, কিছুটা গেলেই ঝিরিঝিরি কুলুকুলু ঘিয়া নদী। নদীর পাশে সাঁওতালদের গেরাম, ওর নাম ফাঁসুরে। চারদিক কত গাছ আর তার ছায়া। দুপুরের খাওয়া দাওয়া মিটলে ঘুমিয়ে পড়ে মোক্ষ। আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সে হয়েছে ফাঁসুরে গ্রামের আদিবাসী। নিধে তার মরদ। বিরাট পড়ায় চলে আদিবাসী নাচ। মোক্ষ মাথায় মোরগ ফুল গুজেছে, কোমরে শাড়ির আঁচল টিপে বেঁধেছে, পায়ে ঘুঙুর, মাথায় ফেত্তা বেঁধে ধামসা মাদল বাজাচ্ছে নিধে। আর মোক্ষদার সে কি নাচ! তার উন্মত্ত যৌবন আনন্দে ভরপুর। গান গাইছে মোক্ষ, গাং নারী কিও নারী। নিধে এক ঠেলা দেয়। কি হলো মোক্ষ রানী, কি গান গাইছো? ঘুম ভেঙে লজ্জা পায় মোক্ষ। খিলখিল করে হেসে স্বামীকে জড়িয়ে ধরে। পরের দিন কেষ্টর মা এসে জানালো, কেষ্ট ভালো আছে বউ, ডাক্তার কয়েছে ঠিক সময় না আনলে বাঁচানো যেত না। কি ভাগ্যিস তুই কয়েছিলি, নইলে গুণিনের কাছে নে গেলে কি যে হতো। বলেই আঁচলের খুঁটে চোখ মুছে। মোক্ষদা বলল, কি থেকে এমন হয়েছিল? ডাক্তার কি কইল?
কেষ্টর মা উত্তর দেবার আগে নিধে বলল, বিষ, পেটে বিষ পাওয়া যাচ্ছে। ঈশান সামন্তর পোস্টমর্টম রিপোর্টেও তাই। পুলিশের সন্দেহ এখন অন্যদিকে। চমকে উঠল মোক্ষদা, বললে, সবার পেটে বিষ? তবে কোনো মেয়ে মানুষের এমন হচ্ছে না, সব বেটা ছেলে। কেষ্টর মা ফিসফিস করে বললে, যোগেন গুনিন বলছিল এগুলো ডান ভূতে করছে লোক। পরিষ্কার হাত ছেলে আলো চাল পুড়িয়ে বললে, এ ভূত আদিবাসী পাড়ায় ডুমকোর মায়ের কাছে আছে, ওদিকে গেলে তো মরণ। আর ডুমকোর মায়ের রকম সকম বুঝতে পারবি না, কখন বেড়াল ছাড়ে, কখনো ছোট শিশু ছাড়ে, ওই করে মানুষের রক্ত খায়। মোক্ষ এসব শুনে হা হয়ে যায়। এসব কি শুনছে সে? বললে, যত সব আজগুবি কথা। কেষ্টর মা ঝাঝা করে উঠে বলে, এসব অবিশ্বাস করিস না লা বউ, শৈলেন কতবার দেখেছে। বললে কেষ্টর মা, সন্ধ্যের আগে কোনো মেয়ে মানুষ যেন মাঠের দিকে যেও না। এই একটা লোক গোটা গাতে দাদাগিরি করে। মোক্ষদার চোখ দুটো ছোট্ট হয়ে যায়। ঠিক তখনই একটা গুঞ্জন কানে আসে। দৌড়ে দরজাটার কাছে যায়। মালতী, কেষ্টর ভাইজি। মোক্ষদার দিকে তাকিয়ে বলে, ঘরে ঘরে পুলিশ খানা তল্লাশি করছে বৌদিদি, উপর মহলের আদেশ। ওরা কাউকে কিছুই বলছে না। কুনু দাদা গরিব মানুষ, তার বাড়িতে গেছিল। চোখ বার করে মোক্ষদা বলল, তারপর? মালতী হাত বেঁকিয়ে বলে, আর তারপর তাকে পেলে তো, সে যে কোথায় গা ঢাকা দেশে কে জানে। ওর বউকে বলে গেছে স্বামীকে থানায় দেখা করতে বলবে। সবকিছুর মধ্যেই একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে মোক্ষদা। কুনুর খোঁজ করছে পুলিশ। ব্যারেলে কি ছিল কুনুর? তবে কি কেষ্টর অসুখের সাথে এর যোগ আছে? সন্ধ্যার সময় তুলসীর মূলে প্রদীপ জ্বালানোর সময় কেন যেন একটা ভয় করছিল। ওর সহজ সরল স্বামী, তার কোনো ক্ষতি হবে না তো? না না, মোক্ষ থাকতে নিধে কামারের কেউ কিছুই করতে পারবে না। ঢাল হয়ে থাকবে মোক্ষ। কিন্তু কুনু কোথায় গেল? চিনকে পুকুরের পাশ দিয়ে আসছিল নিধে। দোকান বেশ কিছুদিন বন্ধ। শোলার কাজের মাল সামান আনতে হচ্ছে। কাল আবার চকের বাজারে যেতে হবে। হঠাৎই তার সামনে একটা শোল মাছ লাফিয়ে এলো। নিধের আনন্দ দেখে কে? দৌড় থেকেই হাঁক, মোক্ষ, ও মোক্ষ রানী, দেখো কত বড় শোল মাছ। মোক্ষ উঁচু দাঁত বার করে হ্যাবলা হ্যাবলা হাসে। বললে, কাল শোল রান্না করব, ননদিনীরা আসবে কাল, তুমিও চকের বাজার যাবে সকাল সকাল। নিধে বললে, তারপর দোকান খুলবো। তবে একটা আশ্চর্যি ঠেকছে, শৈলেন্দা বস্তার তাগাদা দেয়নি। ওর দুটো মুখ বাঁধা বস্তা কবে থেকে পড়েই আসে দোকানে। মোক্ষ বলে, কি আছে বস্তার মাঝে? নিধে বলে, জানি নে। বলে, কাউকে বলবি নে, ভাড়া পাবি, যা পাই তাই ভালো। রাতে ঘুম আসে না মোক্ষদার। একটা অজানা আশঙ্কা শান্তি দেয় না। মালতী বললে, কুনু গা ঢাকা দিয়েছে। তবে কি ওই ব্যারেলের কারণ? কুনুর সাথে শৈলেনের যোগ? আর ওই বস্তা? মোক্ষর উদ্বেগ বাড়ায়। দেখতে দেখতে মহালয়া এসে গেল। গায়ে রামযাত্রার মহড়া চলছে। এবার শোলার সাজ বানিয়ে ভালো উপায় হয়েছে। পুজোর আগে ধান উঠেছে। চাষি প্রধান গা। সবাই আনন্দে মাতোয়ারা। কদিন থেকে শৈলেন উধাও। কি ব্যাপার সব কে জানে। মোক্ষদার আর পুজোর সময় ওদের কথা ভাবতে ইচ্ছে করছে না। কেষ্টর মা বলেছিল, জানিস বউ, মাঠে কত শাক। নিধের দোকানের পাশে নধর শুষ্নি যেন ঠিক ঠিক করছে। শুষ্নি শাক খুব প্রিয় মোক্ষদার, আর তার থেকেও নিধের দোকান দেখার ইচ্ছা। বললে, কাকিমা, আমি যাব সেখানে। বস্তুত নিধে আজ গঙ্গায় তর্পণ করতে গেছে। এসেই বলবে, কি রেধেছ মোক্ষ, আমার পেটের নাড়ি ছিঁড়ে যায়, খেতে দাও। মোক্ষ এখানে সর্বময় কর্ত্রী। দরকার নেই বাইরের রূপের। ওর নিধের ভিতরে কত মায়া, কত ভালোবাসা, কোটি কোটি মণিমাণিক্যের থেকে দামি। কেষ্টর মা বললে, তুকে জায়গাটা দেখকে দে, আমি চলে আসব। নিত্য গয়লা গায়ে ধুইতে আসবে, ওর থেকে আগাম টাকা নেব। সামনে পুজো, পহার প্রচুর প্রয়োজন। কেষ্টর মা জায়গাটা দেখিয়ে দিয়ে চলে আসে। মোক্ষ নিপুণ হাতে এক কোচল শুষ্নি শাক তোলে। তারপর আঁচলের খুঁটি থেকে চাবিটা নিয়ে দোকান খোলে। সুন্দর করে গোছায় দোকানটা। কোণে ঝাঁটা দাঁড় করানো।
মোক্ষ ঝাড় দিতে থাকে। সব কাজ মিটলে কৌটো থেকে দুটো বিস্কুট নিয়ে খায়। চকিত হরিণীর মতো মোক্ষদার চোখ। হঠাৎই নজরে আসে দোকানের ওই কোণে বস্তা। তার মানে এই সেই বস্তা। দোকানের দরজাটা ভেতর থেকে এঁটে বস্তার মুখ খুলতে থাকে মোক্ষ। পাউরুটি কাটার ছুরিটা দেখতে পায়, কেটে ফেলে মুখ। তারপর দেখে সাদা সাদা কি যেন সব। তবে কি রাসায়নিক কিছু? না, আর কোনো ঝুঁকি নেবে না মোক্ষ। দরজা খুলে দেখে আশেপাশে কেউ নেই। এগুলোকে দোকান থেকে বের করার এই সুযোগ। তারপর কি করবে পরিকল্পনা করে ফেলে মোক্ষ। সবকিছুর সদ্গতি করে মোক্ষ বাড়ি ফিরে আসে, রান্না করে ফেলে তাড়াতাড়ি। তবে আজ ওকে খুব অন্যমনস্ক লাগছে নিধের। বললে, কি ব্যাপার মোক্ষ, কি এত ভাবো? মোক্ষ বোকা বোকা হাসে। দুপুরের খাওয়ার পর ঘুম দিচ্ছিল নিধে। সেই ভোরের ট্রেনে সে গিয়েছিল শেওড়াফুলির নিমাই তীর্থঘাট। কেষ্টর মা হন্তদন্ত হয়ে এসে বললে, শুনেছিস বউ, কুনুকে ধরে নিয়ে গেল পুলিশ। ওরা তককে তককে ছিল। কুনুকে নিয়ে গেছে পুলিশ, কিন্তু কুনু কি করেছে? আজ অনেক এলোমেলো চিন্তা গ্রাস করেছে মোক্ষকে। এইভাবে নিরীহ মানুষগুলোকে কাজে লাগায় সবাই। আসল অপরাধী বহাল তবিয়তে থাকে। নিধে দোকান যাবে বলেই বেরোচ্ছিল, হঠাৎই বাড়িতে পুলিশ। বললে, তোমার দোকানে নিষিদ্ধ সব বস্তু রাখো, আমরা খবর পেয়েছি। কি ভাগ্যিস শৈলেন বাবু আসল অপরাধী চিনিয়ে দিলেন। চলো থানায় চলো। মোক্ষদা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আহত বাঘিনীর মতো গর্জে উঠেছে, আমার স্বামীর কোনো দোষ নাই। ওর গায়ে আঁচড় পড়লি কেটে ফেলবো তোদের। কোন নিষিদ্ধ জিনিস ওর দোকানে আসে দেখা দেখি। শৈলেনের চোখ ধূর্তামিতে ভরা। বললে, বেশ তো, বৌঠান যা চাইছে তাই হোক। শৈলেনের ষড়যন্ত্র নিধে বুঝে গেছে, কিন্তু মোক্ষদার ক্ষমতা নেই ওকে প্রবলের হাত থেকে বাঁচায়। ওই বস্তা তো দোকানের মধ্যেই আছে। এখন কি হবে? মোক্ষদার কি হবে? শৈলেনের দিকে তাকায় নিধে, দেখতে পায় কত নিষ্ঠুর হাসছে। দুনিয়া সবার নয়। শান্তিকামী স্নিগ্ধ মানুষকে কাজে লাগায় সমাজের দুর্বৃত্তরা। সমাজের সব আখের ওদের হাতে। শৈলেনের মতো মানুষ শুধুই টাকা ভালোবাসে। প্রশাসন চলে ওদের অঙ্গুলি হেলনে। কিন্তু না, মোক্ষদার বুকে আজ হাজার বাতির বল। সে নারী, সে দশভুজা। কিছুতেই এ অন্যায় সে মানবে না। তার চোখেও আগুন। এখানে খেলা চলবে না। খেলতে এসো না শৈলেন, জ্বলে যাবে ওই আগুনে। শৈলেনের ভয় করে মোক্ষদার এই রণমূর্তি দেখে। পুলিশ নিধেকে গ্রেপ্তার করতে পারেনি। নিধের দোকানে কোনো নিষিদ্ধ বস্তু নেই। ভুল খবর দেওয়ার জন্য শৈলেনকে তিরস্কার করে পুলিশ, আর শৈলেন হতভম্ব হয়ে যায়। কি করে সম্ভব? তবে কি নিধের বউটা সব বুঝতে পারছে? ওর দিকে নজর রাখতে হবে। নিধের দোকানে মোক্ষ বসে আছে। কিছুতেই সে স্বামীকে চোখের আড়াল করবে না। কুনুর বউ যাচ্ছিল ওই পথ ধরে। মোক্ষদার ডাকে কাছে এসে কেঁদে ফেলল। বললে, কতবার বারণ করেছি বউ, কোনো কথা শোনেনি। ওই শৈলেন যত নষ্টের গুড়া, নিজে ভদ্র লোক সেজে ঘুরছে। কুনুর বউ সব জানিয়ে দিল মোক্ষকে। মোক্ষ বললে, কোনো ভয় নেই বউ, তোর স্বামী ছাড়া পাবে। চোখের মধ্যে ঝিলিক খেলছে মোক্ষর। নিধে আন্দাজ করে বলে, সাপের গর্তে পা দিতে যাস না। মোক্ষ মৃদু হাসে। দুপুরের ভাত ঘুম দিচ্ছিল নিধে। ঠিক সেই সময়ের অপেক্ষায় ছিল মোক্ষ। নিধের দোকানের পাশ দিয়ে ছুটছে, খুব জোরে দৌড়াচ্ছে মোক্ষ রানী। চলে এসেছে সেই ঘিয়া নদীর পাড়ে। এদিক ওদিক তাকায়। দূরে একটা ধোয়ার কুণ্ডলী সন্তর্পণে এগিয়ে যায়। চারিদিক তাঁবু দিয়ে ঘেরা। তাঁবুর আড়ালে থেকে লক্ষ্য করে মোক্ষ। কালো মদ্য তিনটে লোক। একটা চটের মধ্যে বসে আছে দুজন, আর একজন উনানে জাল দিচ্ছে। কিসে জাল দিচ্ছে লোকটা? কেমন যেন একটা গন্ধ আসছে। মোক্ষ তার কি সাহস! সব দেখে বাড়ি ফিরে এলো মোক্ষ। নিধে আজ অগ্নিশর্মা। মোক্ষকে বকুনি দেয়, কোথায় গেছলে? ঘুম ভেঙে দেখি নেই? কেন এমন ভাব তোমার? বুঝতে তো পেরেছি শৈলেনের কারসাজি। ওরা বড় লোক, একদম ওদিকে নয়। সন্ধ্যের মুখে কুনুর বাড়ি গেল মোক্ষ। আজ একটা হেস্ত নেস্ত করতেই হবে। কুনুর বউ বললে, কি ভাগ্য আমার, তুমি এখানে এসেছো বউ দিদি। মোক্ষ ফিসফিস করে বললে, কথা এখানে নয়, ঘরে চল, তৈরি হয়ে নে,
এক জায়গায় যাব। কুনুর বউ ঘরে নিয়ে যায়, দুজনের কথা হয়। মুখ্য বলে, এখনই থানায় যেতে হবে, শিগগির। কুনুর বউ বলে, থানায় কাল থাকি, জাদ্রেল অফিসারে এসে, আমার ভয় করে। মুখ্য আর কুনুর বউ থানার মধ্যে প্রবেশ করলো। অফিসারের ঘরে ঢুকে মুখ্য কি সব বলল। অফিসার শান্তনু মুখার্জি সব শুনে অবাক। বললেন, ছোট গাড়িটা বার করো ড্রাইভার, মেঠো পথে যেতে হবে। কুনুর বউ বললে, আমার স্বামীকে ছেড়ে দিন দারোগা বাবু, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, ডান হাত মুখে উঠছে না, ছেলে পুলে নিয়ে মরে যাব বাবু গো। মেঠো পথ, চারিদিক শুনশান, ধান কাটা খালি মাঠ। সেই পথে পুলিশের গাড়িতে চলেছে মুখ্যদা, দত্তবাড়ির খাস ঝি, নিধে কামারের বউ। ভয় কাকে বলে তার জানা নেই। স্যার বলেছিলেন পুরুষাকার থাকা চাই, সব অন্যায়ের মুখোশ খুলবে সে। দূরে আদিবাসী গাঁ, পুলিশের গাড়ি ওই পথে। নতুন অফিসার থানার মেজবাবুকে বললেন, এদিকটা আপনারা সার্চ করেননি কেন? কাচুমাচু হয়ে তাকায় মেজবাবু, কথা বলতে গেলে তুতলে যায়। শান্তনু মুখার্জি হাসেন। ঘিয়া নদীর কাছে একটা গাছের আড়ালে পুলিশের গাড়ি থামে। মুখ্যদাকে অনুসরণ করে এরা। এদিকে কুনুর বউ গোটা গায়ে জানিয়ে দেয় মুখ্যদার কথা। গোটা গ্রামকে সর্বনাশের হাত থেকে বাঁচানোর জন্য কি দুঃসাহস সে দেখিয়েছে। নিধে বউয়ের চিন্তায় পাগল, গোটা গা আজ খেপে লাল, শেষ করে দেবে আজ শৈলেনকে। পুলিশ অফিসার তাঁবুর একটা ফুটো দিয়ে দেখছেন ওদের কীর্তি। ওদের মধ্যে শৈলেন উপস্থিত। একটা বড় মাটির হাঁড়িতে চিটে গুড় ফুটছে, তার উপরে একটা মালসা চাপানো। অদ্ভুত মালসাটা, চারিদিক ফুটো ফুটো। চিটে গুড়ের মধ্যে সাদা পদার্থ ঢেলে দিলে শৈলেন, মুখে অশ্রাব্য গালি। বললে, ওই হুদোটা এমন বাট মেশালে মদটা বিষ হয়ে গেল। ঈশানটা খেলে ব্যাস, থানার মেজবাবুকে ঘুষ দিয়েছি, তবে নতুন অফিসার এসেছে, ও শালা জাত রেল খুব। আর একজনের সাথে আমার হিসেব নিকেশ বাকি আছে, ওই নিধে কামারের দাঁত উঁচু বউটা। ওই মেয়ে ছেলে গাছ চালানি, নিধেটাকে মেরে ওটাকে তাড়াবো গা থেকে। মুখ্যদা আর স্থির থাকতে পারে না, বলে, আমার স্বামীর গায়ে হাত ঠেকাবি তুই? তোকেই গারদবাস করাবো। চমকে ওঠে শৈলেন, আরে এই বউটা সব জেনে গেল। একটা মোটা লাঠি নিয়ে তেড়ে এলো শৈলেন। বললে, তোর আস্পর্ধা তো কম নয়। কিন্তু পুরো কথা শেষ হলো না। নতুন অফিসার সব ছবি তুলে নিলেন আর বললেন, অনেক হয়েছে শৈলেন বাবু, চলুন এবার শ্রীঘরে চলুন। এদিকে গোটা গা মশাল জেলে এসে গেছে, সবাই আজ সত্যিটা জেনেছে। আর কদিন পরে পুজো। দূরে কোথায় গান বাজছে, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। মুখ্যদার গল্প শেষ করলাম। ঘটনাটা খুব সত্যি। স্বয়ং লেখিকা তার ঠাকুমার মুখে এই ঘটনাটি শুনেছেন। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন।